আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ৮ নাম্বার পর্ব নিয়ে আয়শা পড়ছি। গত কদিন ধরে লঘুচাপ চলছে সমুদ্রপৃষ্ঠে। বৃষ্টি নেই, তবে রোদেরও মুখ দেখা যায়নি এই কদিন। পতেঙ্গার সামুদ্রিক ভারী গর্জনে মুখরিত চারিপাশ, সেই সাথে যোগ হয়েছে শঙ্খচিলের কিচিরমিচির। বাতাসের তাণ্ডবে ফুসকা চটপটিওয়ালা মামাদের ছোট ছোট পলিথিনে মোড়ানো স্টলগুলো পথপথ করে হাওয়ায় উঠছে, যেন অতি অসাবধানতায় এক্ষুনি সেগুলো উল্টে পড়বে যত্রতত্র। তবে তেমন কিছুই হচ্ছে না। সাই সাই বাতাসের মাঝেও হকারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন সানন্দে। মাত্রাতিরিক্ত বাতাসে চাঁদের হাসি ক্যাফের আউটডোর প্ল্যান্টগুলো কেমন নেতিয়ে পড়েছে। জয়া আন্টির চোখে পড়লে খবর আছে, তাই সেগুলোকে নিজ উদ্যোগে গুছিয়ে একে একে ভেতরে নিয়ে রাখছে ঈশানী। ওদিকে বেলা বাড়তেই দু একজন কাস্টমার এসে হাজির হচ্ছে ক্যাফেতে। গাছগুলো গুছিয়ে রাখার পাশাপাশি জিসানের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকেও সার্ভ করে যাচ্ছে ও। একটানা ননস্টপ ডিউটি যাকে বলে। খাগড়াছড়ি থেকে ফিরে আসার প্রায় দিন চারেক পরে আজ দুজনার একই সাথে শিফট পড়েছে জিসান আর ঈশানীর। যদিও অন্যান্য দিনের মতো আজ আর কুশল বিনিময়ে আগ্রহী নয় ঈশানী, কিন্তু কাজের সূত্র ধরে এটা ওটা বলে ওকে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জিসান। ঈশানীও না পেরে দু একটা কথার হুম হাঁ উত্তর দিচ্ছে। যেহেতু দুজন কোওয়ার্কার, কথা না বলে উপায় আছে। কাজ আর কাজের ফাঁকে ঈশানীর সঙ্গে একটু আধটু কথা এগোনোর বৃথা চেষ্টা। এভাবে করেই কেটে গিয়েছে সে বেলা। তখন বেলা 12টার দোরগোড়ায়। কাস্টমারদের চাপ খানিকটা কমে এসেছে, সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বাইরে। এইটুকু নরম ভেজা বৃষ্টিতে ছাতা নিয়ে হাঁটার কিছুই নেই, তবুও কোথা থেকে যেন ছাতা মাথায় করে ভার্সিটির কয়েকজন বন্ধুবান্ধব সমেত ভর দুপুরে ক্যাফেতে হাজির হয়েছে নিঝুম। হয়তো ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে বেরিয়েছে, সেটা ব্যাপার না। নিঝুমকে দেখে গা থেকে অ্যাপ্রন খুলে তাড়াহুড়ো পায়ে এগিয়ে গিয়ে সম্মোহনী হেসে ঈশানী শুধালো, নিঝুম, তোরা এই সময়? বিপরীতে ফিক হাসল ওরা সকলে, যার অর্থ আমরা আজ বাঙ্ক দিয়েছি। নিঝুমও হাসির ছন্দে তালু মিলিয়ে ঈশানীকে আশ্বস্ত করে বলল, চলে এলাম তোর সাথে আড্ডা দিতে, কতদিন দেখা হয় না বলতো। প্রত্যুত্তরে ঈশানী ঠোঁট উল্টে বলল, কি বলিস, কাল রাতে তো আমরা একসাথেই ছিলাম। নিঝুম এবার হাত ধরে টেনে ঈশানীকা নিজের পাশে বসিয়ে দিয়ে বলল, তাও তোকে মিস করেছি, এবার বেশি বকবক না করে কফি খাওয়াতো। নিঝুম ঠাট্টা করছে বুঝতে পেরে ঈশানী হেসে শান্তস্বরে বলল, আমি মোটেও বকবক করি না, অপেক্ষা করো, নিয়ে আসছি। তবে ঈশানীকে আর উঠতে হলো না, তার আগেই সবার জন্য ট্রে ভর্তি কোল্ড কফি নিয়ে হাজির হলো জিসান। জিসান হঠাৎ কফি সার্ভ করায় কিছুটা বিব্রত কণ্ঠে ঈশানী বলে ওঠে, তুই কেন আনতে গেলি, আমিই তো পারতাম। ইটস ওকে, তুই ফ্রেন্ডসদের সাথে গল্প কর, আমি ওদিকটা দেখছি। সবাইকে কফি সার্ভ করা হলে ঈশানীকে জবাব দিয়ে চলে যায় জিসান। সবার সামনে ঈশানীও আর প্রত্যুত্তর করল না খুব বেশি। ওদিকে জিসানের এমন কর্মকাণ্ডকে কেন্দ্র করে নিঝুমের এক মেয়ে বন্ধু কিচিত টিপ্পনি কেটে বলে ওঠে, প্রিন্সেস ট্রিটমেন্ট হাঁ। মেয়েটার কথায় ঈশানীর হাসি উবে গেল। হাস্যোজ্জ্বল মুখখানা ধরে রাখার বৃথা চেষ্টা করে বলল, তেমন কিছুই না, আমরা শুধুই কোওয়ার্কার। তার মানে বলতে চাইছো তোমার বয়ফ্রেন্ড নেই? কাম অন, এত সুন্দর চোখ নিয়ে ঘুরে বেড়াও, অথচ লাইফে কেউ নেই, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মুখের কোণে ধরে রাখা মেকি হাসিটা এবার পুরোপুরি মিলিয়ে গেল ইস্যুর। তার বদলে দু চোখে ভর করল বর্ষার ঘন ঘটা। না, ঈশানী কাঁদছে না, তবে ওর মনে হলো ব্যথাতুর নীল হৃদয়টাতে কেউ শক্তপোক্ত হুল ফুটিয়ে দিল মাত্রই। মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে তাজা হয়ে উঠল সেই মাদকীয় পুরুষালী সুবাস, দীর্ঘরাতের স্মৃতি, গমগমে হাস্কি কণ্ঠস্বর, পিয়ার্সিং করা তীক্ষ্ণ ভ্রুযুগল আর অধরতলার নির্লিপ্ত সেই কালো কুচকুচে তিল। এ তো কিছু একসঙ্গে ভোলা যায়? কই, ঈশালী তো পারছে না। তার উপর কাল মাঝরাতে ঘুমের ঘোরে হঠাৎ ফোনের ওপারে সেই একই কণ্ঠস্বর। কি এক গোলকধাঁধায় আটকা পড়ে আছে ওর হৃদয়টা, কি ভীষণ টানাপোড়নের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে দিবারাত্রি, তা কেবল ঈশানীর হৃদয় জানে। না পারছে মস্তিষ্ক থেকে তার স্মৃতিটুকু মুছে ফেলতে, আর না পারছে তাকে ভীষণভাবে হৃদয় দিয়ে ভালোবাসতে। অথচ তার মায়া কাটানো যে দুঃসাধ্য, বাদামি চোখের সেই তীক্ষ্ণ চাহনি মৌমাছির মতোই সারাটা ক্ষণ তাড়া করে বেড়ায় ঈশানীকে। ভালোবাসা বুঝি সত্যিই এমন বেপরোয়া হয়, কখনো কখনো তাকে ভুলে যাওয়ার ক্ষমতা স্বয়ং নিজের হাতেও গচ্ছিত থাকে না আর। কি অদ্ভুত অনুভূতি এই ভালোবাসা। গত কয়েকটা দিন নিঝুম এত করে বোঝালো, এটা ভালোবাসা নয়, ভালোবাসা এভাবে হয় না। নিশ্চয়ই কেউ তোকে ম্যানিপুলেট করে ছেড়ে দিয়েছে, নইলে চিনিস না জানিস না এক রাতের এক দেখায় তার প্রেমে পড়ে গেলি। রিডিকিউলাস। কিন্তু ঈশানীর যুক্তিটাও ফেলে দেওয়ার মতো নয়। নিঝুম যতবারই ওকে বোঝাতে গিয়েছে, ইস্যু তার বিপরীতে একটাই কথা বলেছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলেও কিছু হয় নিঝুম। এটা যদি বিশ্বাস করে থাকিস, তাহলে আমি প্রথম দেখায় হুট করেই তার প্রেমে পড়ে গিয়েছি, এটাও তোকে মানতে হবে।
এরপর নিঝুমও ওকে বারণ করার মতো কোনো যুক্তি খুঁজে পায়নি আর নিঃস্বার্থভাবে এটাই মেনে নিয়েছে যে ওর ঘরকুনে অন্তর্মুখী বান্ধবীটা ভীষণভাবে কারোর প্রেমে জড়িয়ে পড়েছে। অবশেষে কারোর জন্য মনের দুয়ার খুলে নিজের শক্ত খোলসের আড়াল থেকে বেরিয়ে ডানা ঝাপটাতে চাইছে মুক্ত খোলা স্বাধীন আকাশে। কিন্তু সবচেয়ে হতাশার বিষয় হল ইন্টারনেটে হাজারবার সার্চ করেও অরণ্য নামক কোনো সেলিব্রিটিকে খুঁজে পায়নি ইস্যু। সেই থেকেই কেমন নেতিয়েছিল মেয়েটা। কাজকর্ম খাওয়া গাওয়া সব বাদ দিয়ে দুর্বল শরীরটাকে নিয়ে পড়ে থাকত বিছানার এক কোণে। মুখে প্রকাশ করার অভ্যেস নেই ওর, তবে ভেতর ভেতর যে অরণ্য নামক ব্যাধিতে শেষ হয়ে যাচ্ছে ইস্যু সেটা বুঝতে বাকি নেই নিঝুমের। দিনগুলো এভাবেই যাচ্ছিল, তার সাথে ভারী হচ্ছিল অন্তর্মুখী ঈশানীর নিঃশ্বাসের পাল্লা। তবে কাল মাঝরাতে কিছু একটা অপ্রত্যাশিত ঘটেছিল বটে। কাল রাত 1:45 নাগাদ মুঠোফোনের ওই একটা ফোন কলই যথেষ্ট ছিল ঈশানীর নেতিয়ে যাওয়া দুরূহ হৃদয়টাকে পুনরায় সতেজ করে দিতে। যদিও নাম্বারটা ছিল প্রাইভেট, তবে ঘুমের ঘোরে ঈশানী সেই পরিচিত হাস্কি গলাটা স্পষ্ট শুনেছিল বইকি। অথচ বোকা ঈশানীর মাথায় তখন একটিবারের জন্যও এই প্রশ্নটা জাগেনি যে ওর নতুন নাম্বারের সন্ধান অরণ্য হঠাৎ কোথায় পেল। এটা কি আদেও একজন সাধারণ মানুষের দ্বারা সম্ভব? এই পুরো ব্যাপারটা কি এতটাই স্বাভাবিক, নাকি পুরোটাই নাটকীয়? ইস্যু তো স্রেফ এটা নিয়েই উত্তেজিত যে ফাইনালি আরও একবার অরণ্যের কণ্ঠস্বর শুনতে পেয়েছেও। তার মানে ওই রাতটা শুধুমাত্র ঈশানীর কাছেই অর্থবহ নয়, অরণ্যের কাছেও তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। হ্যাঁ, রয়েছে তো বটেই, তবে এর পেছনের উদ্দেশ্য তো কেবল অরণ্যই ভালো বলতে পারবে। শুধুই তো আর এরই শিউভান কারুর নাম্বার ট্র্যাক করে তাকে খুঁজে বের করতে যাবেন না। এর পেছনে মোক্ষম কোনো কারণ তো অবশ্যই রয়েছে। সকালে যখন ঈশানীর মুখ থেকে এই ঘটনার বর্ণনা শুনে নিঝুম শুধালো, ফোনে কি বলেছিল অরণ্য? তার উত্তর অবশ্য দিতে পারেনি ঈশানী। গভীর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ফোন রিসিভ করার ফলে ওপাশের কোনো কথাই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি ওর। তবে এই না মনে না থাকার আফসোস বোধহয় এ জীবনে ঘুচবে না আর। তখন থেকে মুখ কালো করে কি যেন ভাবছে ঈশানী। নিঝুম ব্যাপারটা লক্ষ্য করে ওর বান্ধবীকে তৎক্ষণাৎ চুপ করিয়ে দিল। অতপর সশব্দে ডাকল ঈশানীকে। কি ভাবছিস হঠাৎ করে? নিঝুমের ডাকে ভাবনার সুতো ছিঁড়ল ঈশানীর। ও এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে জানালো, কই কিছু না তো। নিঝুম পুনরায় শুধালো, হ্যাঁ রে, ওই প্রাইভেট নাম্বার থেকে আর কলটল এসেছিল নাকি? না। এবারও ছোট্ট করে জবাব দিল ঈশানী। তবে আমার কেন যেন মনে হচ্ছে আবারও কল আসবে। অরণ্য আমায় মনে রেখেছে নিঝুম। কথাটা বলতে গিয়ে নীলাম্বর চোখ দুটো খুশির ঝিলিকে চিকচিক করে ওঠে ইস্যুর। ওর কথায় সায় জানিয়ে মৃদু হাসল নিঝুম। ওদিকে ঈশানীর কথার পাছে নিঝুমের বান্ধবী বলে ওঠে, এই অরণ্যটা আবার কে রে? এর কাহিনী তো কখনো বলিসনি আমায়। ব্যক্তিগত বিষয়ে ঘাটাঘাটি করলে ঈশানীর অস্বস্তি হবে ভেবে বান্ধবীকে তৎক্ষণাৎ থামিয়ে দিল নিঝুম। বলল, কেউ না, অরণ্য আমাদের ফ্ল্যাটের ময়লাওয়ালা, কিছুদিন ধরে আসে না, তাই ইস্যু একটু ডিপ্রেসড। নিঝুমের বান্ধবীর ঠোঁট পাউট করে চোখ বড় বড় করে ঈশানীর কাঁধে হাত রেখে ওকে আশ্বস্ত করে বলল, আই ফিল ইয়র পেইন ইস্যু, চিন্তা করো না, ময়লাওয়ালা শিগগিরই চলে আসবে। প্রায় ঘণ্টাখানেক জমিয়ে আড্ডা দিয়ে একটু আগেই বেরিয়ে গেল নিঝুমরা। ওরা চলে যাওয়ার পরপরই এঁটো মগগুলো ট্রেতে তুলে সিঙ্কের দিকে এগিয়ে যায় ঈশা। তবে ধোয়া মোছার কাজ শুরু করার আগ মুহূর্তে ওর এক হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে একটানে ক্যাফের পেছনে স্টোর রুমে নিয়ে যায় জিসান। আকস্মিক ঘটনায় বিশ্ববিবহল ঈশানী, সেই সাথে মেজাজটাও চড়ে উঠেছে খুব। কোনো মতে নিজের হাতটা জিসানের হাতের বাঁধন থেকে ছিটকে সরিয়ে শক্ত গলায় ফোঁস করে উঠল ঈশা। এভাবে হাত ধরে টানাটানি করার মানে কি জিসান? সবকিছুরই কিন্তু একটা সীমা থাকা প্রয়োজন। এই মুহূর্তে জিসানের চোখে মুখে ক্রোধ সুস্পষ্ট। ও জবাব না দিয়ে রাগে কাঁপতে কাঁপতে ঈশানীকে প্রশ্ন ছুড়ে দিল উল্টো। বলল, সীমা তো তুই অতিক্রম করছিস, এখনও অরণ্য নাম জপে যাচ্ছিস। আমার মুখে আমি কার নাম জপে যাব সেটা একান্তই আমার ব্যাপার, এক্ষুনি পথ ছাড়। জিসান পথ ছাড়ল না, উল্টো এগিয়ে গিয়ে ঈশানীর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ জানি তো, সবচেয়ে বড় সর্বনাশ তো ওই অরণ্যর হাতেই হয়েছে। রাত কাটিয়ে এসেছিস বলে কথা, নষ্ট হয়ে গেছিস তুই, পুরোপুরি নষ্ট। ঈশানীর কাছে জিসানের এই বিশ্রী কথাগুলো মানসিক টর্চার ছাড়া আর কিছুই নয়। তবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া কিংবা এত বড় একটা ছেলেকে এভাবে ক্যাফেতে দাঁড়িয়ে থাপ্পড় মারার মতো এতটাও দুঃসাহস নেই ওর। অগতই চোখ মুখ খিচে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করার বৃথা চেষ্টা চালালো ঈশানী। ঠিক তখনই নরম স্বরে জিসান বলে ওঠে, আমার তোকে ভালো লাগে ঈশা, আই এম অ্যাকচুয়ালি ইন লাভ উইথ ইউ। এবারও বরাবরের মতোই নিশ্চুপ ঈশানীর এমন নীরব থাকার ব্যাপারটা মোটেও পছন্দ হলো না জিসানের।
ভেতরে ভেতরে জমে থাকা ক্রোধটা আবারও মাথাচাড়া দিয়ে উঠল মুহূর্তেই। ঈশানীর এই নীরবতাকে পুঁজি করে ওর কাঁধে সামান্য ধাক্কা দিয়ে পুনরায় দাঁত খিচিয়ে জিসান বলে উঠল, বরফের মতো কোল্ড একটা মেয়ে, আবেগ নেই, অনুভূতি নেই, আমি ড্যাম শর্ট তোকে টাচ করেও মজা নেই, তাও কিসের এত তেজ তোর? জীবনেও তো কারো বন্ধু হতে পারলি না, ভালোবাসার মানুষ তো আরও দূরের কথা, পরিবারের সাথেও সেই একই নড়বড়ে অবস্থা, তোর মধ্যে আছেটা কি? নাথিং। তবুও আমি তোকে ভালোবেসেছি, সব সময় তোর পাশে থেকেছি, অথচ তুই আমার কথাটা ভাবে দেখা তো দূরের থাক, একটা অচেনা অজানা ছেলের জন্য এখানে লিটারালি মরে যাচ্ছিস তুই। ওয়াই? কিছুটা চেঁচিয়ে উঠল জিসান। ঈশানী তবুও নিশ্চুপ, হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে শুধু। শোন ঈশা, তোর এসব সো কল্ড ইন্ট্রোভার্ট হওয়ার নাটকটা না আর নেওয়া যাচ্ছে না। ইন্ট্রোভার্ট হওয়ার ভং ধরে থাকিস বলেই তোকে কেউ পছন্দ করে না, বিয়ে করতে চায় না। তোর যে বিয়ে ভেঙে গেছে সেটা আমি জানি না ভেবেছিস? বিয়ের দিন তোর হবু বর পর্যন্ত তোকে রেখে বিদেশ চলে গেছে, তাহলে ভাব তুই কতটা কোল্ড। একটা কথা মাথায় ঢুকিয়ে নে, ছেলেদের মন পাওয়ার জন্য না শুধু সুন্দরী হলেই হয় না, ভেতর থেকে যথেষ্ট হটও হতে হয়, যেটা তোর মধ্যে 1%ও নেই। নট আ সিং। জিসান হয়তো রেগেমেগে জিদের বসে আরও কিছু বলতো, তবে খ্যাপাটে ঈশানী এবার আর তার ফুরসত দেয়নি। কখন যে মেজাজ হারিয়ে নিজের 5 আঙুলের ছাপ জিসানের গালে বসিয়ে দিয়েছে তা নিজেই ঠাহর করে উঠতে কিয়ৎক্ষণ সময় লেগে গেল ওর। তবে জিসানকে থাপ্পড় মেরে আফসুসের লেশমাত্র নেই এশার দুচোখে, উল্টো ভীষণ ক্রোধ আর ঘৃণারা যেন উপচে পড়ছিল নীলাম্বর দুচোখে। আকস্মিক থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে গজগজ করে উঠল জিসান, রাগের তোপে কাঁপতে কাঁপতে বলতে আরম্ভ করল, সারা দিন যে এই অরণ্য অরণ্য করছিস না, এই অরণ্যর মুখোশ যদি আমি টেনে হিচড়ে খুলে না আনতে পারি তাহলে আমার নামও জিসান নয়। জিসানের কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে গা থেকে অ্যাপ্রনটা খুলে ছুঁড়ে ফেলে দিল ঈশা। ঈশার কর্মকাণ্ডে বিস্মিত হয়ে জিসান পুনরায় বলল, আমি কিন্তু আন্টিকে ফোন করে সব বলে দেব ঈশা, তুই জঙ্গলে অচেনা একটা ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছিস সেটাও বলে দেব, তখন আর বাড়ি ফেরার মুখ থাকবে তো? ঈশা চলেই যাচ্ছিল, কিন্তু জিসানের কথায় আরও একবার ঘুরে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে ঘৃণা আর ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, যা ইচ্ছে তাই করে নে। নদীর মতো শান্ত গলায় বাক্যটুকু শেষ করে হনহনিয়ে বেরিয়ে যায় ঈশা, অথচ জিসান এখনও একই জায়গায় ঠায় দাঁড়িয়ে গলা বাড়িয়ে একনাগাড়ি চেঁচিয়ে ডাকছে ঈশাকে, ঈশা যাস না, ইটস নট ফেয়ার, তুই কিন্তু এই চাকরিটা সারা জীবনের জন্য হারাবি ভাবে দিলাম, এবার কিন্তু আমি আর সাহায্য করব না তোকে, ঈশা। ঈশা এভাবে চলে যাক সেটা বোধহয় কোনো কালেই চায়নি জিসান, ওই জন্যই এটা ওটার ভয় দেখিয়ে ঈশাকে ঠেকানোর বৃথা চেষ্টা চালিয়ে গেছিল শেষ পর্যন্ত, কিন্তু আজ আর কিছুতেই কিছু হলো না। চরম সাহসিকতার পরিচয় দিয়ে মহামূল্যবান এই চাকরিটা এক প্রকার পায়ে ঠেলেই বেরিয়ে যায় ঈশা। শ্রাবণের তীব্র বর্ষণে খানিকটা বিশ্রাম টেনে দিয়ে গত 1 সপ্তাহ ধরে সৌর্যদীপ্ত ধরণী, যদিও রোদের তেজ তেমন নয়, তবে ঝুরঝুরে রোদে একেবারে চকচক করছে চারিপাশ। সেই যে দিন 10 আগে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে চাকরি ফাকরি চুলোয় দিয়ে বেরিয়ে এলো ঈশা, তখন থেকে শুয়ে বসে দিন যাচ্ছে ওর। নতুন করে চাকরি পাওয়ার যে মোটেও চেষ্টা চালায়নি তেমনটা নয়, কিন্তু আজকালকার দিনে পার্ট টাইম চাকরি পাওয়াই যেখানে স্বপ্নের মতো ব্যাপার, সেখানে এত জলদি ফুল টাইম চাকরি কে বা দেবে ইস্যুকে? এর মাঝে অবশ্য কম ধকল যায়নি ঈশানীর ওপর দিয়ে। জিসান সেদিন জিদের বশবর্তী হয়ে রোকেয়া বেগমকে সব বলে দেয় ফোন করে, যার ফলস্বরূপ ঈশানীর ওপর দিয়ে বয়ে যায় একের পর এক মানসিক ঝড়। সকাল বিকাল কথা শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে মায়ের ফোন রিসিভ করাই বন্ধ করে দেয় ঈশানী। অতঃপর সেই থেকেই মা মেয়ের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ওদিকে গত 1 সপ্তাহ ধরে জিসানেরও কোনো খোঁজ খবর নেই। যদিও জিসানের থাকা না থাকা খুব একটা ভাবায় না ঈশানীকে, তবে চাকরি ছেড়ে আসার পরে কয়েকদিন কল দিয়ে খুব জ্বালাতন করত ছেলেটা, অথচ এখন পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। আশ্চর্য! না চাইতেও জিসানের খবর জানার আগ্রহ জন্মে ঈশানীর মনে, কিন্তু অন্য মনের পুরোটা জুড়ে যে আরেকজনের দখলদারি, সেটাকেই বা হটাবে কি করেও? গত 10 দিনে এত কিছুর মাঝেও এক মুহূর্তের জন্যেও ও অরণ্যকে ভুলতে পারেনি ঈশা। এই না ভুলতে পারাটাই ওর মনে দেশ্বাস হয়ে গেড়ে বসেছে। আগে দোটানায় পড়ে থাকলেও এখন আর সেটা নেই। এখন ইস্যু নিশ্চিত যে অচেনা অজানা গভীর অভয়ারণ্যের মাঝে এক টুকরো টং ঘরের সেই নামহীন মালিককে ভীষণভাবে ভালোবেসে ফেলেছে ও।
আজ এতগুলো দিন পরেও তাকে দেখার আকাঙ্ক্ষায় ছটফট করে ঈশানী। মাঝে মধ্যেই মনে হয় এক্ষুনি বাস ধরে চলে যায় সেই নিষিদ্ধ জঙ্গলে, যেখানে সারি সারি দানবীয় গাছ, ভয়ঙ্কর জন্তু জানোয়ার, সেই সব কিছুকে ছাপিয়ে ভয়ঙ্কর সুদর্শন একজন পুরুষের বসবাস। যদিও সেটা আদৌ সম্ভব কিনা তার বিন্দুমাত্র ধারণা নেই ঈশানীর ক্ষুদ্র মস্তিষ্কে, তবুও কল্পনা করতে কার না ভালো লাগে। তবে মাঝে মধ্যেই জিশানের বলা সেদিনের কথাগুলো হুটহাট আত্মবিশ্বাসে ফাটল ধরিয়ে দেয় ওর। নিজের অজান্তেই তখন মনে হতে থাকে, জিসান হয়তো ঠিকই বলেছে, আমি আসলে কারোরই মনের মতন নই, আর না তো আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি। আমাকে কি সত্যিই কখনো কেউ ভালোবাসবে না? কোনোদিন না। ভীষণ শঙ্কায় হৃদয়ে রক্তক্ষরণ হয় ইস্যুর, তবুও অরণ্যকে ভুলতে পারে না মেয়েটা। সেই রাতের পর থেকে এখনও হাতের কাছে ফোন নিয়ে বসে থাকে ঈশানী। যদি আবারও ভুল করে কখনো ঈশানীকে মনে পড়ে যায় সেই নির্দয় পাষাণ মানবের, তখন নিশ্চয়ই কল আসবে। দ্বিতীয়বার কল আসলে ঈশানী কল ধরে নিশ্চয়ই খুব অভিমান করবে অরণ্যর উপর। কিন্তু গত 10 দিনে এমন কিছুই ঘটেনি আর। মায়ের সঙ্গে রাগ করে এতদিনে হয়তো ফোনটাই বন্ধ করে দিত, শুধুমাত্র একটা আননোন কলের অপেক্ষায় সেটাও আর করার সাহস হয়ে ওঠেনি। সকাল সকাল কফির মগ হাতে নিয়ে বারান্দায় চেয়ার পেতে বসে আকাশ পাতাল চিন্তায় বিভোর হয়ে আছে ঈশানী। তখনই অসময়ে ঘ্যান ঘ্যান আওয়াজে বেজে ওঠে বেয়ারা মুঠো ঘণ্টা। ঈশানী প্রথমে ভেবেছিল মা কল দিয়েছে, কিন্তু অচেনা নাম্বার চোখে পড়তেই কিঞ্চিত কপাল কুঁচকে গেল ওর। মন গহীনে কোথাও একটা ধীরিম ধীরিম আওয়াজ তুলে লাফিয়ে উঠল হৃৎস্পন্দন। মনে হচ্ছে এক্ষুনি দম আটকে আসবে। এই অসময়ে অচেনা নাম্বার থেকে কেই বা কল দিতে পারে অন্তর্মুখী ঈশানীকে? 7-5 ভাবতে ভাবতেই ফোন রিসিভ করে কানে তুলল ইস্যু। তবে ইতিমধ্যেই ওপাশের কণ্ঠস্বর শুনে ঈশানীর বুঝতে বাকি নেই যে ওপাশের লোকটা ওর আকাঙ্ক্ষিত স্বপ্নপুরুষটি নয়, বরং জিশান। জিশানের কণ্ঠ শুনে কিছুটা শক্ত হয়ে এলো ঈশানীর চোয়াল। ওপাশ থেকে গলা খাদে নামিয়ে জিশান শুধালো, কেমন আছিস ঈশা? ঈশানী হ্যাঁ না কিছুই না বলে ফোনটা কাটতে যাবে, তখনই উদ্বিগ্ন কণ্ঠে পুনরায় জিশান বলে ওঠে, প্লিজ কলটা কাটিস না ঈশা, তোকে অনেক কিছু জানানোর আছে। তুই শুধু একটাবার আমার সাথে দেখা কর। তোকে আমি তোর অরণ্যর আসল চেহারাটা দেখাতে চাই শুধু। জিশানের কথায় রেগে গেল ঈশানী। রাগে কটমট করে বলল, আবার সেই একই কথা? তোর কি আমার পেছনে হাত ধুয়ে পড়ে থাকা ছাড়া খেয়ে দেয়ার কোনো কাজ নেই? প্লিজ ইস্যু, একটাবার আমাকে বিশ্বাস কর, আমি তোর ভালোর জন্যই বলছি। এই সত্যিটা জানা তোর জন্য ভীষণ জরুরি। তোর কাছ থেকে কোনো প্রকার সত্যি জানার প্রয়োজন কিংবা ইচ্ছে কোনোটাই নেই আমার। রাখলাম, বাই। এক নাগারে কথা শেষ করে জিশানের মুখের ওপরে কল কেটে দিল ঈশা। তবে জিশানের কথাগুলো নিয়ে খুব বেশি ভাবনার সময় করে উঠতে পারল না ও। তার আগেই দ্বিতীয়বারের মতো বেজে ওঠে মুঠোফোন। ঈশানী চোখ বুলিয়ে দেখল নিঝুম ফোন করেছে, তাই কোনোরূপ দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ফোন রিসিভ করে কানে তুলল এবার। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো নিঝুমের উদ্বিগ্ন কণ্ঠস্বর, ইস্যুরে তুই কোথায়? দিন দুপুরে নিঝুমের হেয়ালিপনা মোটেই ভালো লাগছে না ঈশার। ও বিরক্ত হয়ে জবাব দেয়, বেকার মানুষ কোথায় আর থাকব, বাসাতেই আছি। এবার নিঝুমের কণ্ঠস্বর আরও দৃঢ় হলো খানিকটা। ও ইস্যুকে তাড়া দিয়ে বলল, খবরদার বাসায় থাকিস না, এক্ষুনি কোথাও বেরিয়ে যা। কপাল কুচকালো ঈশানী, গা ছাড়া ভাব ধরে বলল, বেরিয়ে যাব মানে? কি হয়েছে? আন্টি মানে তোর মা একটু আগেই কল দিয়ে আমাদের বাসার অ্যাড্রেস নিল। উনি চিটাগাং এসেছেন তোকে কোনো পাত্রপক্ষের সঙ্গে আলাপ করাবেন, সেই জন্য। আজ তোর খবর আছে ইস্যু, তাড়াতাড়ি ভাগ। এতক্ষণে হকচকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো ঈশানী। কাপা গলায় তোতলাতে তোতলাতে বলল, কি বলছিস? এখন এই সময় যাবোটা কোথায় আমি? নিঝুম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 5 মিনিট পরে আমার ক্লাস টেস্ট, নয়তো বলতাম ক্যাম্পাসে চলে আয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই আপাতত যেখানে খুশি চলে যা, পরে পরিস্থিতি ঠান্ডা হলে বাড়িতে গিয়ে না হয় সবাইকে মানিয়ে নিস। সার এসে গেছে, রাখলাম, বাই। হিসিসিয়ে কি যেন বলে তাড়াহুড়ো করে কল কেটে দিল নিঝুম। এদিকে ঈশানী পড়েছে মহাবিপদে। মনে মনে ভাবছে, মা এখানে এলে নির্ঘাত চেঁচামেচি করে ফ্ল্যাট মাথায় তুলবে, তার উপর পাত্রপক্ষ, এক মহা ঝামেলা। এর চেয়ে আজকের দিনের জন্য কোথায় গা ঢাকা দেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু হুট করে যাবোটা কোথায়? দাঁত দিয়ে নখ কাটতে কাটতে গভীর ভাবনায় ডুবে আছে ইস্যু। এমন সময় আবারও কল আসে জিশানের নাম্বার থেকে। ভবঘুরে ঈশানী অনমনেই মোবাইলটা কানে তোলে এবার। ঈশানী ফোন রিসিভ করতেই জিশান তাড়াহুড়ো করে বলে ওঠে, প্লিজ ঈশানী, কল কাটিবি না,
এটাই শেষবার, শুধু একটাবার আয়, সত্যিটা নিজ চোখে দেখে যা, তারপর আর কখনো জ্বালাবো না আমি তোকে, প্রমিস। তবু শেষবারের মতো প্লিজ আমাকে বিশ্বাস কর, সত্যিটা তোর জানা ভীষণ জরুরি, প্লিজ ঈশানী, না করিস না। এতক্ষণে থমকালো ঈশানী। কি এমন সত্যি জানানোর জন্য উদ্গ্রীব হয়ে আছে জিশান? তাও আবার সাবজেক্ট অরণ্য। মুখে প্রকাশ না করলেও মনে মনে ঠিকই কৌতূহলী হয়ে ওঠে ঈশানী। তাছাড়া এখন বাসা থেকে বেরোনোটা অত্যন্ত জরুরি, তাই আর এত কিছু না ভেবে জিশানের কথায় সায় জানিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েও। জিশানের টেক্সট করা ঠিকানা মোতাবেক এসে রিকশা ভাড়া মিটিয়ে চারিদিকে তাকিয়ে দেখল এটা একটা বাস স্ট্যান্ড। কিন্তু এখানে কি এমন সত্যি জানাবে ছেলেটা? ঈশানী যখন কৌতূহলী হয়ে এদিক ওদিক দেখছিল, তখনই পিছন থেকে সশব্দে ডেকে ওঠে জিশান। ঈশা! জিসানের ডাকে পেছনে ঘাড় ঘোরালো ঈশানী, এবং পেছনে ঘুরতেই চোখের সামনে যা দেখল তাতে আশ্চর্যের চরম সীমানায় পৌঁছে গেল ও। জিসানের হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে মারির ক্ষত, কিছু কিছু জায়গায় অন টাইম ব্যান্ডেজ লাগানো, দেখে মনে হচ্ছে খুব বাজেভাবে মেরেছে কেউ। কিন্তু কে করল জিসানের এই অবস্থা? কেই বা মারল ওকে? ঈশানীকে হতবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ওর নিকট এগিয়ে আসে জিসান। জিসান এগিয়ে এলে ঈশানী শুধায়, তোরই অবস্থা কেন? কোথায় ছিলি এতদিন? সব বলবো, তার আগে চল। এই বলে ঈশানীর দিকে একটা বাসের টিকিট এগিয়ে দেয় জিসান। টিকিটটা হাতে নিয়ে আরেক দফা অবাক হলো ঈশানী। ভ্রুযুগল কুচকে কিছুটা ঝাঁঝিয়ে উঠে বলল, চল মানে? কোথায় যাব? তুই না বললি কি সত্যি জানাবি? খাগড়াছড়ি, ওখানে গেলেই সবটা সত্যি জানতে পারবি তুই। এখন দেরি না করে দ্রুত চল। কথা শেষ করে ঈশাকে আর প্রশ্ন করার কোনো রূপ সুযোগ দিল না জিসান। এক প্রকার তাড়াহুড়ো করে টেনে নিয়ে গেল বাসের কাছে। অজ্ঞাত ঈশানী না চাইতেও আজকের দিনটা কোনো মতে পার করার জন্য উঠে পড়ল বাসে। গন্তব্য সবুজে ঘেরা স্মৃতি বিজারিত সেই একই পার্বত্যাঞ্চল খাগড়াছড়ি। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা রাতের পর্দা টেনেছে ধরণী। পূর্ণিমা রাত, আকাশের উপর থালার মস্ত বড় চাঁদ উঠেছে। চালের রূপলি আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। সেই আলোতেই জংলা বনবিচুরি পাছে হটিয়ে হাতে সরু একটা লাঠির সাহায্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জিসান। ওর পিছু পিছু সাবধানে এগিয়ে আসছে ঈশা। কিন্তু সেই সন্ধ্যা থেকে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বিরক্ত ঈশানী। তার উপর এমন স্যাঁতস্যাঁতে বনে হাঁটতে হাঁটতে শরীরের মধ্যে কেমন কুটকুট করছে ওর। এক পর্যায়ে এসে বিরক্তিভাব দমাতে না পেরে থেমে গেল ঈশানী। কোমরে হাত দিয়ে নাকটা শিকিয়ে তুলে গলা উঁচিয়ে বলে উঠল, আর কত দূর? আমি আর এই জঙ্গলের মধ্যে হাঁটতে পারছি না। হুস! তৎক্ষণাৎ সচকিত হয়ে পেছনে ঘুরে আঙুলের ইশারায় ঈশানীকে চুপ করে দেয় জিসান। অতঃপর আঙুল তাক করে কিছু একটা দেখতে বলে ওকে। জিসানের আঙুল বরাবর লক্ষ্য করতেই ঈশা দেখল জঙ্গলের মধ্যে একটা ভাঙাচোরা শ্যাওলা পড়া পুরাতন কংক্রিটের ঘরের মধ্যেখানে সূক্ষ্ম আলো জ্বলছে। তার মানে ওখানে কেউ আছে। সামনের দৃশ্যপট দৃষ্টিগোচর হতেই এতক্ষণের ক্লান্তি ভাব, বিরক্তি সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে গেল ঈশানী। এই মুহূর্তে ওর সচকিত মস্তিষ্কে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শুধু, কে আছে ওখানে? কী বা সত্যি দেখাতে এত দূর নিয়ে এলো জিসান? কিছুক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করার পরে পুনরায় সাবধানে পা টিপে টিপে একেবারে শ্যাওলা ঘরটার কাছাকাছি এগিয়ে গেল ওরা। ঘরের দেওয়াল ঘেঁষে দাঁড়াতেই ভেতর থেকে কিছু মানুষের চাপা আর্তনাদের আওয়াজ শোনা গেল। দেওয়ালের কাছে এক টুকরো ভাঙা জানালার আড়াল থেকে বাল্বের আলোয় ভেতরের মানুষগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটু ভালোভাবে দেখার জন্য জিসান একটু সরে গিয়ে ঈশাকে কিছুটা সামনে এগিয়ে দিল। এবার সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে ঈশানী। ঘরের ভেতরে ৫-৬ জন আধ মরা লোক নতজানু হয়ে হাঁটু গেড়ে বসে আছে একটা লোকের সামনে। তাদের প্রত্যেকের শরীর ক্ষতবিক্ষত, সেই সাথে রক্তাক্ত। তাও সকলের মুখে শুধু একটাই বুলি, দয়া করে আরেকটা সুযোগ দিন। তাদের ঠিক সামনে কাউচের উপর গা এলিয়ে দিয়ে পা ছড়িয়ে বসে হাতে রিভলভার নিয়ে নাড়াচাড়া করছে ব্ল্যাক স্যুট পরিহিত একটা লোক। সামনে আর্তনাদ করতে থাকা লোকগুলোর জন্য তার চেহারাটা স্পষ্ট নয় ঈশানীর কাছে। তবে কাউচে বসা লোকটার ঠিক ডান পাশেই রিভলভার নিয়ে শটান দাঁড়িয়ে ব্ল্যাক স্যুট পরিহিত আরও একজন। লোকটা দেখতে ইয়াং, কতই বা বয়স হবে, ৩০-৩২। কাউচে বসা লোকটা কিংবা দাঁড়িয়ে থাকা লোকটা, দুজনার কারোরই হেলদোল নেই এতগুলো লোকের আর্তনাদে। একটু পরেই কাউচে বসা লোকটার গমগমে আওয়াজ শোনা গেল শুধু, ওদেরকে বলে দাও তুষার, এরিশ কখনো সেকেন্ড চান্স দেয় না, ওটা আমার ডিকশনারিতেই নেই। পাইথন প্যারাডাইসে বিট্রেয়ারদের গন্তব্য একটাই, দ্যাট ইজ হেল। আর বিশ্বাসঘাতকদের এরিশ সেটা দুনিয়াতেই দেখিয়ে দেয়। ভেলভেটের মতো মসৃণ তার কণ্ঠস্বর, অথচ কথার পারদে পারদে অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার মতোই হিংস্রতা। এরিশের কথার পাছে তুষার অত্যন্ত গম্ভীর গলায় বলে ওঠে,
এরা এক একজন ড্যানিয়েলের বিশ্বস্ত সব স্পাই। এদেরকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, সবকটাকে মেরে ফেলুন এরিস, বাকিটা গার্ডরা সামলে নেবে। তুষারের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সামনের নতজানু লোকগুলো পুনরায় হাউমাউ করে হাত জোর করে কেঁদে উঠল। তাদের আর কিচ্ছু চাই না, শুধু একটু বাঁচার আকুতি, জীবনে আরেকটা সুযোগ, আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। অথচ লোকগুলোর কান্নাকাটির মাঝেই একে একে রিভলভারগুলো লোড করে ফেলল হার্টলেস মাফিয়া বস এরিস। এরপর হিসশিশিয়ে শুধু ঠোঁট নাড়িয়ে কয়েকটা আওয়াজ বের করল মুখ থেকে। এরিস কখনো সেকেন্ড চান্স দেয় না, জাস্ট গো টু হেল। ব্যাস, এরপর পায়ের ওপর পা তুলে আরামসে বসে একের পর এক ট্রিগার প্রেস করে কীট পতঙ্গের মতোই একে একে ঝাঁঝরা করতে লাগলো সবগুলো স্পাইয়ের বুক। মুহূর্তের মধ্যে বারুদ আর রক্তের তীক্ষ্ণ গন্ধে ভরে উঠল জায়গাটা। অত্যন্ত ক্রোধের সাথে গুলি চালানোর ফলে এক পর্যায়ে স্পাইগুলোর বুক থেকে বেরোনো রক্ত ছিটকে এসে আছড়ে পড়ল ঈশানীর চোখে মুখে। সেই সাথে ঈশার চোখের সামনে স্পষ্ট হল ভীষণ প্রিয় পিয়ার্সিং করানো সুদর্শন অথচ হিংস্র মুখশ্রীখানা। সঙ্গে সঙ্গে গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ঈশানী, অরণ্য! তৎক্ষণাৎ শক্ত হাতে ওর মুখটা চেটে ধরে জিসান। কিছু মুহূর্তে, মাত্র কয়েক মুহূর্তে মধ্যে ঈশানীর নিথর শরীরটা এলিয়ে পড়ে জিসানের কাঁধে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে, কারণ ইতিমধ্যেই এরিস ইউয়ানের পূর্ণ দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে আগন্তুক দুজন মানব মানবী।